শুরু করছি আমাদের শ্রুতি নাটক স্তব্ধতার সংলাপ। রচনা শ্রী অলোক রায় ঘটক। ঘুমিয়ে গেছে শ্রান্ত ভূমি আমার গানের বুলবুলি। কবি, তুমি তো 34 বছর ঘুমিয়েই ছিলে। 23টা বছর ধরে অফুরন্ত সৃষ্টির পরে তোমার কি শ্রান্তি এসেছিল? তাই কি নির্বাচন করে নিয়েছিলে স্তব্ধতার সঙ্গীত? আচ্ছা কবি, তোমার এই স্তব্ধতার সঙ্গীতের মাঝে তুমি কি কখনো খুঁজেছ তাদের যারা তোমার হৃদয়ে তুমি হয়ে বাঁচতে চেয়েছিলে? কোথায় ছড়িয়ে পড়ে আছে তোমার গানের মতোই তোমার ভালোবাসায় বেড়ে ওঠা মানুষেরা? তারা কোথায় কোথায় সব? জাগো কবি, জাগো। কে তুমি? কে কবি, আমি তো তোমাকে চিনতে পারলাম না। কখন ছিলে? কোথায় ছিলে তুমি? কলকাতা, কৃষ্ণনগর না ঢাকা? অমন করে খুঁজলেই কি পাবে? ধরো আমি তোমার সেই যুগের সখী, অথবা তোমার কবিতার সাম্পান চড়ে ভেসে বেড়ানো এই যুগেরই একজন আমি। তুমি হঠাৎ করে আমাকে জাগাতে এলে কেন? বেশ তো ছিলাম আমার আপন নিঃসঙ্গতায় নিরর্থক হয়ে। তুমি নিরর্থক নও, তুমি নিঃসঙ্গ নও, তুমি নিঃশেষ নও। মোর ঘুমো ঘরে কেন এলে তুমি? কেন এলাম কি করে বোঝাই বলো তো কবি? অনেক তৃষ্ণার মতো জানার তৃষ্ণাও আমাকে জেরবার করে। কি জানতে চাও তুমি? তোমাকে, তোমার প্রেমকে। কি হবে জেনে? শুধু জানাই হবে, আর কিছু না। বলতে পারো এ আমার জিজ্ঞাসার পিপাসা মাত্র। পিপাসা? হ্যাঁ, পিপাসাই তো যা ছিল আমার অফুরান। বলো বলো কবি, সেই পিপাসার কথাই তো শুনতে চাই, যারা তোমার প্রিয়া হয়ে রানী হয়ে এসেছিল তোমার জীবনে। তাদের কথা শুনবো তোমার মুখে। তার মানে তুমি জানতে চাইছো আমার প্রেমের উপাখ্যান? কিন্তু তার সবটা বোঝার মতো এতটা পরিণত কি তুমি হয়েছো? তুমি বললে বুঝবো নিশ্চয়ই কবি। তুমি আমাকে বারবার কবি বলে সম্বোধন করছো, কিন্তু কেন? এ ডাক যে তোমার ভারী পছন্দের, তাই না? কি করে জানলে সে কথা? ঢাকায় পৌঁছেই তো ছুটতে গিয়েছিলে সেই নাইটিঙ্গেলের গান শুনতে। ফিরে এসেছিলে মন ভরা প্রসন্নতা নিয়ে। সেই মেয়েটি? তুমি রানুর কথা বলছো বুঝি? রানু শোন? তাকেই তো তুমি বলেছিলে সারাদিন কাজীদা আর কাজী সাহেব শুনে শুনে আমি ক্লান্ত। রানু, তুমি আমাকে কবিদা বলে ডেকো। ঠিক বলেছ। ঢাকায় গিয়ে নিজে একটা ঘোড়ার গাড়ি নিয়ে ছুটে চলে গেলাম রানুদের বাড়িতে তার গান শুনতে, একেবারে পরিচয়হীন হয়েও। পরিচয়? তুমি তো তখন তুমুল জনপ্রিয়। ওদের বাড়িতে বসেই বেঁধেছিলেন সেই গান। কোন কুলে আজ ভিড়িল তরি, এ কোন সোনার গায়। তরি তো ভিড়িয়েছিলে, কিন্তু থেমে রইলে না তো। আবার ভেসে পড়ার মধ্যে রানুকে হারানোর বেদনা ছিল না? তাকে তো পেয়েছিলুম গানের মধ্যেই। জানো, সেই আশ্চর্য মেয়েটি গান ছেড়ে দিল একদিন। মা সরস্বতীর কাছে চেয়ে নিল কলম, আর তখনই আমাদের পথ গেল আলাদা হয়ে। অপ্রেমের বেদনা বুকে বাজেনি কবি? রানুর প্রতি ছিল আমার অপার স্নেহ। তোমার চেনা একবিংশ শতকের প্রেম আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আর আর আমি তো তখন রীতিমতো একজন সংসারী মানুষ গো। তা ঠিক, কিন্তু তোমার সংসার যাত্রার অনেক আগেই তোমার সাম্পান আচমকাই ভিড়েছিল অন্য এক কুলে। দৌলতপুরের ওই অপরিণত মেয়ে সৈয়দা, ওর মধ্যে তুমি কি দেখেছিলে কবি? তুমি কি করে জানবে? আমার সারল্য আমাকে বারবার বিপর্যস্ত করেছে। কেন ছুটে গিয়েছিলে সেদিন ওই আলী আকবর খানের কথায়? জানো, ছোট্টবেলা থেকে আমি না স্নেহ বঞ্চিত।
আলী সাহেবের স্নেহের আকর্ষণকে সত্যি ভেবে ছুটে গিয়েছিলাম আপন আবেগে। তখন আমার 22 বছর বয়স, সে যে বাঁধন হারাবারই বয়স। কিন্তু সৈয়দা? সে বড় দুঃখজনক অধ্যায়, একটা গভীর চক্রান্ত আর অসম্মান। কি তীব্র সেই বেদনা! সব ঘটনার মধ্যে সৈয়দার ভূমিকা কতটুকু! সে যে ছিল উপলক্ষ মাত্র। কি বলছো কবি? কোন সেই লক্ষ্য যার জন্য সৈয়দা ছিল শুধুমাত্র উপলক্ষ? আসল লক্ষ্য ছিল ব্যবসা, আর তার উপলক্ষ হিসেবে সৈয়দার সামান্য একটা ভূমিকা। আমার সরলতা সৈয়দার সারল্যকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু আলী সাহেব ভয়ঙ্কর সব শর্ত চাপান আমার উপরে। আমার সারা জীবনের সমস্ত লেখা তার প্রকাশনা থেকে প্রকাশ পাবে, আমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। ভাবতে পারছো? রাগ হলোই না হয় আলী সাহেবের ওপর, কিন্তু মেয়েটি, তার ভালোবাসা? সে আমাকে সত্যি ভালোবেসেছিল কিনা জানি না, তবে আমার বেদনার বেদিতলে একটি আসন ঠিকই ছিল তার জন্য। সেই সৈয়দাই তো পরিণত বয়সে নার্গিস বেগম হয়ে তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, চিঠিও দিয়েছিল। তুমি জবাব দাওনি সেই চিঠির? আমি কবি, তাই জবাবও দিয়েছিলেন কবিতার ভাষাতেই। বলেছিলেন, শত কাঁদিলেও ফিরিবে না সেই শুভ লগনের বেলা। আর শেষ কথা কি বলেছিলেন জানো? ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে। খুবই বেদনাদায়ক। আচ্ছা, এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু কি নাম তোমার, কি বা পরিচয়? আমি একটা সময়, শুধু একটা চিহ্নিত নামে তুমি আমাকে চিনবে কেন? তুমি কবি, তুমি আমাকে একটা নাম দাও। তাই তো, পরিচিত নাম চিহ্ন দিয়ে আজ আমার কি বা হবে? তুমি আমার অজানিতা, অনামিকা, দোলন চাপা, এই নামে আমি তোমাকে ডাকি। কবি, এ কি করলে তুমি? এই যে তোমার সবচেয়ে প্রিয় নাম দোলন চাপা বলে তুমি তো শুধু কাব্যগ্রন্থই লেখনি, তোমার ঘরের মানুষটিকে তুমি যে নিভৃতে এই নামেই ডাকতে, তার কথা বলো কবি, তার কথা বলো। তার কথা? দোলন আমার সন্তানদের অপরিসীম মাতৃস্নেহে লালন করেছিল। আমার মতো একটা আবেগ সর্বস্ব দায়িত্ব জ্ঞানহীন বাউন্ডুলেকে নিয়ে সংসার করে কি মুখের কথা? বলো, তুমি বলো। কবি, কোনো গভীর সূচনা কি আজ তোমাকে এমন বিব্রত করছে? আসলে তুমি যে বড় বড় আবেগপ্রবণ কবি, আর এই আবেগেই মাত্র 22 বছর বয়সে তুমি লিখেছিলে বিদ্রোহীর মতো কবিতা। কখনো কখনো আবার এই অনিয়ন্ত্রিত আবেগ আমাকে সর্বনাশের পথেও নিয়ে গেছে। তার জন্য কম অসম্মানিত আমাকে হতে হয়নি। তুমি বুঝি ফজিলাতুন্নেসার কথা বলতে চাইছো? তুমি ঠিকই বলেছ দোলন চাপা। আহা, তোমারই দেয়া নামে তুমি আমাকে ডাকলে। জানো, আমার তখন 4 বছরের সংসার, আমার বুলবুল তখন আমার পায়ে পায়ে ঘোরে। একদিন সকালে নেমন্তন্ন নিয়ে গেলুম তাদের বাড়িতে হাত দেখতে। ফজিলাতুন্নেসার বোনও ছিল সেখানে। তুমি হাত দেখতেও পারতে? আমি যে 1000 টুকরো জোড়া দেওয়া এক নজরুল গো, তার মধ্যে একটা টুকরো এই গুণটাও অল্প স্বল্প ছিল। হাত তো দেখলে, তারপর কি হলো? তারপর আমার আবেগ আমাকে নতজানু করালো সেই বিদুষী নারীর কাছে। অঞ্জলি ভরে নিবেদন করলাম আমার ব্যবহৃত হৃদয়। ও কি নিদারুণ প্রত্যাখ্যান! দ্বিতীয়বার খুলে যাওয়া দরজা চিরকালের মতো রুদ্ধ হয়ে গেল আমার মুখের উপর। দোলন, আরো কিছু জানতে চাও? বলো। আমার জিজ্ঞাসা ছিল তোমার প্রেম কথা। জানতে চেয়েছিলাম কোন সুখের প্রাপ্তি তোমার রচনার উৎসমুখ। আজ জানলাম বেদনা, শোচনা আর শোকই তোমার সৃষ্টি সুখের উল্লাসের কারণ। ডিএম লাইব্রেরির দোতলায় বসে বুলবুলের শোককে ভুলতে লিখে চলেছ শিশুপাঠ্য মজার ছড়া। চোখ ছাপিয়ে অশ্রু ঝরে ভিজে যাচ্ছে তোমার পাঞ্জাবির বুক। না, তাই আজ আর কিচ্ছু জানতে ইচ্ছা করছে না। তোমার তৃষ্ণা মিটেছে তবে দোলন চাপা? যে অতৃপ্ত হৃদয় নিয়ে তুমি আমাদের সকলের কাছ থেকে চলে গেছো, তাকে আর আমার মূঢ় কৌতূহল দিয়ে বিড়ম্বিত করতে ইচ্ছে করছে না।
যে নতুন গড়া একটি দেশের মানুষ তোমাকে জাতীয় কবির সম্মান দিয়েছে, সেই দেশের মাটিতে তুমি ঘুমিয়ে পড়ো কবি, ঘুমাও কবি, তুমি ঘুমাও।